প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশের নির্বাচনে জামাতের মাস্টার স্ট্রোক, সীমান্ত ঘেঁষে 51 আসন কেন দিল্লির কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামের উত্থান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। কিন্তু সবচেয়ে বড় চমক কোনো পরিসংখ্যান বা আসন সংখ্যায় নয়, বরং সেই আসনগুলো ভৌগোলিক অবস্থানে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, জামাতের জয় করা 68টি আসনের মধ্যে 51টি ভারতের সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে। কেন এই 51টি আসন দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে? জামায়াত আমির শফিকুর রহমানের ভারত প্রীতির বয়ান কি স্রেফ রাজনৈতিক কৌশল? আজ আমরা সেটি বুঝবার চেষ্টা করব যে জামাত ইসলামীর এই উত্থান এবং ভারতের নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব প্রসঙ্গে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামায়াত আমির শফিকুর রহমান ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমাদের অগ্রাধিকার। তিনি একটি মর্যাদাপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কের কথা বলেছিলেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই বয়ান ছিল অত্যন্ত পরিকল্পিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে নিজেদের একটি মডারেট ও সহনশীল শক্তি হিসেবে তুলে ধরাই ছিল জামাতের মূল লক্ষ্য। কিন্তু নির্বাচনের ফলাফল বলছে ভিন্ন কথা। সীমান্তের ওপারে জামাতের এই শক্ত অবস্থান কি ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের জন্য কোনো অশনি সংকেত? আমরা একটু জামাতের অবস্থান, কোন এলাকায় কি অবস্থান, সেটি একটু দেখবার চেষ্টা করব। রংপুর বিভাগে নীলফামারীতে জামাত 4টি আসন পেয়েছে, রংপুর জেলায় 6টি আসন পেয়েছে, কুড়িগ্রামে 4টি, গাইবান্ধায় 4টি এবং রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সবকটি আসন জামাত পেয়েছে। রাজশাহীতে 2টি, নওগাঁয় 1টি, খুলনা ও যশোর অঞ্চলের মধ্যে কুষ্টিয়া 3টি, চুয়াডাঙ্গা 2টি, ঝিনাইদহ 3টি, যশোর 4টি, সাতক্ষীরা 4টি। সিলেট ও চট্টগ্রামে সিলেটে 1টি জামাত জোটের ইসলামী আন্দোলনের, নোয়াখালী 1টি, চট্টগ্রাম 2টি। এই জেলাগুলোর প্রায় সবগুলোই ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার সীমান্ত ঘেঁষে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোর এবং চাঁপাইনবাবগঞ্জের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নর্থ ইস্ট নিউজের মতে, জামাত বছরের পর বছর ধরে এই সীমান্ত জেলাগুলোতে গোপনে কাজ করে গেছে, যা এমনকি আওয়ামী লীগের ঝানু কৌশলী বা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর নজরেও সেভাবে আসেনি। এখন প্রশ্ন আসছে যে কেন এই সীমান্ত জেলাগুলোতে জামাত এত শক্তিশালী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে দেশভাগের ইতিহাস, 1947 সালের দেশভাগ এবং পরবর্তী 1950 ও 60-এর দশকের অভিবাসনের ফলে যারা এই জেলাগুলোতে বসতি স্থাপন করেছিলেন, তাদের উত্তরসূরিদের মধ্যে জামাতের একটি বড় জনভিত্তি তৈরি হয়েছে। 1991 সালে জামাত পেয়েছিল 18টি আসন, 2001 সালে 17টি, কিন্তু এবার তাদের আসন সংখ্যা 4 গুণ বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে সামাজিক ও রাজনৈতিক মেরুকরণে তারা অনেক এগিয়ে গেছে। তাদের এই নীরব বিপ্লব এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন আসছে যে ভারতের সিকিউরিটি অ্যানালিস্টরা কেন চিন্তিত? এর প্রধান কারণ হলো মিরর এফেক্ট বা প্রতিবিম্ব প্রভাব। বাংলাদেশের যে জেলাগুলোতে জামাত জয়ী হয়েছে তার ঠিক ওপারেই ভারতের মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ির মতো জেলাগুলো অবস্থিত। প্রতিবেদন অনুযায়ী ভারতের এই সীমান্ত জেলাগুলোতেও অতি ডানপন্থী রাজনীতির প্রতি এক ধরনের ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। সীমান্তের ওপারে যদি একটি নির্দিষ্ট আদর্শের রাজনৈতিক শক্তি শক্তিশালী হয়, তবে তার প্রভাব এপারেও পড়তে বাধ্য।
চোরাচালান রোধ, অনুপ্রবেশের নিয়ন্ত্রণ এবং সর্বোপরি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর নিরাপত্তা বজায় রাখা দিল্লির জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদনের সাথে আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে জামাত দেখে দেখে এমন অঞ্চলকে বেছে নেয় যারা এক প্রকার দেশভাগের পরে ধরুন ভারত থেকে এসেছে, যে এলাকাগুলোতে বেশি বসবাস, আরেকটি অভাবী অঞ্চল। যেসব অঞ্চলে জামাত বিজয়ী হয়েছে দেখবেন যে অভাবী অঞ্চল। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন ওরা বেছে বেছে অভাবী ছেলে পেলে খুঁজে তাদের ছাত্র শিবিরে কীভাবে রিক্রুট করা যায়, বিভিন্ন আর্থিক মান্থলি তাদের খরচ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রণোদনা দিয়ে তাদেরকে আকৃষ্ট করে তাদের দলে অন্তর্ভুক্ত করত। ঠিক এমনিভাবে তাদের যে মূল সংগঠন জামাত যেসব অঞ্চল অভাবী নানাভাবে সাহায্য সহযোগিতা করে তাদের দলে অন্তর্ভুক্ত করে, এবং এবারের নির্বাচনে সেটির প্রতিফলন বা প্রভাব খুব বেশি, যে অভাবী অঞ্চল এবং বর্ডার অঞ্চলে জামাত কর্তৃত্ব বা প্রভাব বিস্তার করেছে। ঢাকায় দেখুন, আপনি রাজধানী ঢাকায় দেখুন, রাজধানী ঢাকায় কিন্তু জামাতের সেই অর্থে অস্তিত্ব নেই। যে দুই একটি আসন জামাত জয় করেছে সেগুলো নিয়ে আমার সন্দেহ আছে। নাহিদ ইসলামের মতো মানুষ কিভাবে জামাত জোট থেকে ঢাকার 11 আসন থেকে নির্বাচিত হয় সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এমনকি জামাত আমির ঢাকা 15 আসন থেকে কিভাবে নির্বাচিত হলো এটি নিয়েও আমার সন্দেহ আছে। জামাত যে আসন পেয়েছে 68টি আসন, জোটগতভাবে 77টি, এটি তাদের জন্য বলা যায় একটা ভূমিধস অর্জন। এই অর্জন নিয়েও তারা খুশি নয়, তারা ক্ষমতায় যেতে চায়। এগুলোর ভেতরে গভীরে গিয়ে বিশ্লেষণ করা কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। জামায়াত আমির শফিকুর রহমান কি সত্যিই ভারতের সাথে বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু করবেন, নাকি সীমান্ত জেলাগুলোর এই বিজয় ভারতের জন্য এক দীর্ঘমেয়াদী নিরাপত্তার সংকট তৈরি করবে? সময় এর উত্তর দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ আর আগের সেই রাজনীতিতে নেই। জামাত এখন আর কোনো পার্শ্ব চরিত্র নয়, তারা এখন মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। এজন্যই বলতে হয় যে তারা ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর। এবারই ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর ছিল, কিন্তু পরের বার কি করবে? পরের বার কিন্তু আরো শক্তি সামর্থ্য নিয়ে আসবার চেষ্টা করবে। কাজেই জাতীয়তাবাদী শক্তি যারা আছে, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, তাদের কিন্তু এখনই সতর্কতার সময়। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের সচেতন হবার সময় যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ যদি থাকতে হয় তাহলে জামাতের ব্যাপারে নিজে সচেতন হতে হবে, এবং আপনার যে ওই যে নিডি মানুষটি কিংবা ওই যে বর্ডার অঞ্চলে যে আত্মীয় স্বজন বসবাস করে তাদের ব্যাপারে তাদেরকেও সচেতন করবার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নইলে একদিন চূড়ান্তভাবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতেই বাংলাদেশের শাসনভার চলে যাবে। তখন কিন্তু বাংলাদেশেরও কিছু করার থাকবে না, ভারতেরও কিছু করার থাকবে না। নর্থ ইস্ট নিউজ যে রিপোর্টটি করেছে এই রিপোর্টটি দিল্লির নীতি নির্ধারকদের জন্য একটি ওয়েক আপ কল। প্রতিবেশীর আঙ্গিনায় যখন আগুনের আঁচ অনুভূত হয় তখন নিজের ঘর সুরক্ষিত রাখাটা অগ্রাধিকার হয়ে দাঁড়ায়। আপনাদের কি মনে হয় জামাতের এই উত্থান কি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি, নাকি এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রায় হিসেবেই দেখা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।